আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলু হোসেন। আজকে দেখতে পাচ্ছ যে আজকে কী নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আজকে আরেকটি সৃজনশীল, আরেকটি সৃজনশীল এর ক খ গ ঘ আমরা এই চারটি প্রশ্ন আমরা সমাধান করব। এবং সৃজনশীলটি এই যে অধ্যায়ের নাম লেখা আছে, শ্রেণী লেখা আছে, কোন বিষয় এবং কোন বোর্ডের সৃজনশীল সেটিও লেখা আছে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাবে প্রশ্নটি। তো প্রথমত প্রশ্নটি আগে ভালোভাবে পড়ে নিবে। আর তোমাদের বারবারই বলি, তোমাদের অঙ্ক বলো, তোমাদের প্রশ্নের সঠিক উত্তর হওয়া নির্ভর করে সঠিকভাবে প্রশ্ন পড়ার উপর। তোমরা কি করো, অনেক সময় সঠিকভাবে প্রশ্ন পড়তেই পারো না। এরকম একটা সমস্যা তোমাদের আসে। তো আমি বলবো যে উত্তর সঠিক হওয়ার প্রধান শর্ত হলো সঠিকভাবে প্রশ্ন পড়বা। তো প্রথমত প্রশ্নটা পড়ে নাও। বলছে প্রশ্নটি, এক ব্যক্তি একটি উঁচু দালানের সামনে দাঁড়িয়ে 250 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎপন্ন করলো। ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। শব্দ উৎপন্ন হওয়ার স্থান হতে দালানের দূরত্ব দেওয়া আছে 17.5 মিটার। এবার এই উদ্দীপক অনুসারে তোমার প্রথম যে প্রশ্নটা, এই ক নাম্বার প্রশ্ন বলছে যে তরঙ্গ কাকে বলে। ওকে, তো আমরা তরঙ্গ কাকে বলে, আমরা তরঙ্গ নিয়ে একটু কথা বলবো। দেখো, তরঙ্গ বিষয়টা হলো একটা আন্দোলন বা একটা কম্পন। তো তরঙ্গ হলো একটা পর্যাবৃত্ত আন্দোলন। তাহলে পর্যাবৃত্ত বিষয়টা তোমরা ভালোভাবে জানো। পর্যাবৃত্ত গতি, গতির যে কয়েক ধরনের গতি ছিল তার মধ্যে পর্যাবৃত্ত গতি কিন্তু ছিল, তোমাদের অধ্যায় নম্বর 2-এ। তো আমি বলবো যে পর্যাবৃত্ত যে আন্দোলন, আন্দোলন মানে হচ্ছে কম্পন, ওকে, বা নড়াচড়া করা। তো তরঙ্গের সংজ্ঞা যখন তুমি লিখবা, এটা তো মুখস্থ সংজ্ঞা, তারপরে বলবো যে বুঝে মুখস্থ মেধাকে আরও সমৃদ্ধ করে, আর না বুঝে মুখস্থ তোমার মেধাকে ধ্বংস করে দেবে। তাই তুমি যদি বুঝে মুখস্থ করো, তাহলে এইটা তুমি খুব সহজভাবে লিখে আসতে পারবে। এখন তরঙ্গের সংজ্ঞাতে তুমি বলবা কি, যে পর্যাবৃত্ত আন্দোলন, পর্যাবৃত্ত আন্দোলন। তাহলে আন্দোলন মানে বুঝতেই পারছো, আন্দোলন মানে কম্পন। ওকে, তুমি যদি একটা এই যে পানির ঢেউয়ের কথা বলো, এইটা হলো নদীর ঢেউ। এখানে কি হয় মেনলি, দেখো এখানে প্রথমে এরকম একটা অবস্থা প্রথমেই আসে না। এইখানে পানির যে কণাগুলো, তাদের নিজ অবস্থান থেকে একবার ওপরে উঠে আরেকবার কি করে নিচে নামে, একবার ওপরে উঠে আবার নিচে নামে। এভাবে ওপরে নিচে এইভাবে উঠানামা করে। ওকে, তো যখন ওপরে উঠে দেখো এই জায়গার পানিটুকু কি করছে, ওপরে উঠছে। তাহলে ওপরে উঠছে এইভাবে, আবার কি হচ্ছে, কিছুক্ষণ পরে আবার নিচে নামছে, এই জায়গার পানিটুকু আবার নিচে নামছে। ওকে, তার মানে দেখো এইভাবে এই দিকে গিয়ে আবার এইভাবে, আবার এইভাবে, এইভাবে দেখো। তাহলে পানির কণাগুলো শুধুমাত্র ওপরে আপস অ্যান্ড ডাউন। ওকে, আপস অ্যান্ড ডাউন। তাহলে এই দিকেরগুলো আপ যখন হচ্ছে তখন এইখানের পানির কণাগুলো ডাউন। ওকে, আবার এখানকার পানির কণা যখন আপ হচ্ছে তখন এটা ডাউন হয়ে যাচ্ছে। এইভাবেই তোমার কি হয়, এই যে নদীতে বলো বা পুকুরে বলো বা সমুদ্রে বলো, এই যে ঢেউ তৈরি হয়। তো এইভাবে যে পানির কণাগুলো একবার ওপরে উঠছে, দেখো যে পথে যাচ্ছে আবার ঠিক একই পথে ফিরে আসছে। ওকে, তাহলে পর্যাবৃত্ত বিষয়টা কিন্তু এরকম যে নির্দিষ্ট সময় পর যে পথে যাবে একটা বস্তু, একই সময় পরে বা নির্দিষ্ট সময় পর বস্তুটি ঠিক একই পথ ধরে আবার আসবে। যেমন তুমি যদি বলো এই যে এটা ধরো কি যে সূর্য, এই সূর্যের চারিদিকে যে এই যে পৃথিবী যে ঘূর্ণায়মান থাকে, তাহলে দেখো একই পথে বারবার কিন্তু সে কী করছে, ঘুরতে আসে। এই জন্য সূর্যের চারিদিকে যে পৃথিবীর ঘূর্ণন আছে, এইটা হলো পর্যাবৃত্ত গতি। তারপরে তুমি দেখবা যে ঘড়ির কাঁটার গতি, ফ্যানের গতি, এইগুলো হলো কম্পন গতি, পর্যাবৃত্ত গতি। তাহলে তরঙ্গের সংজ্ঞাটি কি আসবে, যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের মধ্য দিয়ে, ওকে, বা কোনো জড় মাধ্যমের, এখানে জড় মাধ্যম বলতে তোমার বায়ু মাধ্যম হতে পারে, আবার পানি মাধ্যম হতে পারে। এখানে কি করে, শক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করে। কিন্তু শর্ত হলো এখান থেকে দেখো তরঙ্গ কি করবে, শক্তি স্থানান্তর করবে, বা শক্তি সঞ্চালন করবে। কিন্তু শর্ত হলো এই যে মাধ্যমের যে কণাগুলো আছে না, এই প্রথমের যে কণাগুলোকে এইখান থেকে ধাক্কা মেরে যে লাস্টে নিয়ে আসবে, এরকম করবে না। এই প্রথমের কণাগুলোকে স্থায়ীভাবে সে কখনোই স্থানান্তরিত করবে না। তাহলে প্রথম শর্তটা এখানে তরঙ্গ হইতে গেলে কি করছো, যে এই যে কণাগুলোর পর্যাবৃত্ত আন্দোলন থাকতে হবে। সেই ক্ষেত্রে মাধ্যমের যে ইয়েটা আছে, মানে শক্তি সঞ্চালন করবে, কিন্তু মাধ্যমের ভেতরে যে এই যে কণাগুলো আছে, এই কণাগুলোর স্থায়ী কোনো স্থানান্তর হবে না। অর্থাৎ কণার স্থায়ী
স্থানান্তর ঘটবে না, ঘটবে না। এই কয়টা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে তুমি কি বলতে পারবা, এই যে তরঙ্গ বা ওয়েভ বলতে পারবা। তাহলে তরঙ্গের সংজ্ঞাটি কি, যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে কি সঞ্চালন করবে, শক্তি সঞ্চালন করবে, কিন্তু মাধ্যমের কণাগুলোর স্থায়ী স্থানান্তর ঘটাবে না, তখন তুমি সেই পর্যাবৃত্ত আন্দোলনকে কি বলবা, তরঙ্গ বলবা। ব্যাস, তোমার ক নম্বরের অ্যান্সার শেষ। এইবার আসো খ নম্বরে কি বলছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেকেরই বুঝতে সমস্যা হয় এই যে খ নম্বরের প্রশ্নটি। খ নম্বরে বলছে কি যে বায়ু মাধ্যমে শব্দের বেগের তারতম্য হয় কেন, তার মানে বাতাসে শব্দের বেগ কেন কম বেশি হয়, তারতম্য মানে তো কম বেশি। ওকে, তো আমরা দেখি যে আসলে বাতাসে আমাদের একটা কিন্তু মুখস্থ মান আছে, এটা জানো কি না তোমরা, এই যে এইটা অঙ্ক করতে গেলে খুব কাজে লাগে। এই যে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ এই 330 ms/1, বুঝছো? তাহলে এইটা কিন্তু আমাদের মুখস্থ মান। তাহলে বোঝাই যাচ্ছে যে তাপমাত্রা যদি বাড়ে তাহলে কি হইতে পারে, শব্দের বেগ বাড়তে পারে। এখানে তোমার প্রশ্ন বলছে যে বায়ুতে শব্দের বেগের তারতম্য হয় কেন, তাহলে বায়ুতে শব্দের বেগের তারতম্য হয় দুইটি কারণে। ওকে, তাহলে কারণ হচ্ছে কয়টি, দুইটা। তুমি দুইটা কারণ মনে রাখবা, কারণ হলো দুটা। এই কারণ নাম্বার 1 সেইটা হলো এই তাপমাত্রার পরিবর্তনের কারণে। ওকে, একটা হলো তাপমাত্রার কারণ, আরেকটি হলো আর্দ্রতার কারণ। আর্দ্রতার কারণ। ওকে, তাহলে দুইটি কারণে তোমার কি হতে পারে, বায়ুতে শব্দের বেগ এখানে তারতম্য হতে পারে। তো প্রথমে আসো এই যে তাপমাত্রার যে কারণটা, তো তুমি তাপমাত্রার কারণ ব্যাখ্যার সময় তুমি মনে রাখবা ভি সমানুপাতিক √T। তার মানে বায়ুতে শব্দের বেগটা উক্ত বায়ুর যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রাকে তোমাকে কেলভিন এককে প্রকাশ করতে হবে এবং সেই তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তার মানে কোনো বায়ু মাধ্যমে শব্দের বেগ উক্ত মাধ্যমের তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তার মানে তাপমাত্রা বাড়লে বায়ুতে শব্দের বেগ বেড়ে যায়, ঠিক আছে? আর যদি তাপমাত্রা কমে যায় তাহলে বায়ুতে শব্দের বেগ কমবে। তার মানে বুঝতে পারছো যে বায়ুতে শব্দের বেগের যে তারতম্য হচ্ছে এইটা এই যে তাপমাত্রার উপর নির্ভর করছে। তাহলে এটা একটি কারণ, তুমি এইভাবে লিখে তারপর এইটা লেখার পর বলে দিবা, সেই অনুসারে ব্যাখ্যা করবা যে বায়ুতে শব্দের বেগ বাড়লে তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বেড়ে যাবে, আর তাপমাত্রা কমলে বায়ুতে শব্দের বেগ কমে যাবে। এইবার দেখো এই যে আর্দ্রতার যে প্রভাব। তাহলে প্রথমত তোমাকে জানতে হবে যে বায়ুর আর্দ্রতাটা কি। তাহলে বায়ুতে আর্দ্রতা মানে কি, যে বাতাসে জলীয় বাষ্পের যে পরিমাণ, এই জলীয় বাষ্পের পরিমাণকেই বলা হয় আর্দ্রতা। তাহলে বায়ুতে বা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, তাহলে বাতাসে যদি জলীয় বাষ্প থাকে, বেশি থাকে, তাহলে বাতাসটি হবে আর্দ্র। যদি কম থাকে তাহলে কম আর্দ্র, যদি আরও কম থাকে তাহলে বাতাসটা হবে শুষ্ক বায়ু। ওকে, তার মানে এখানে বাতাসে বা বায়ুতে যে শব্দের বেগ সেটি কিন্তু আর্দ্রতার উপর ডিপেন্ড করলো। আর আর্দ্রতাটা হচ্ছে বাতাসের ভেতরে যে জলীয় বাষ্প আছে না, এই জলীয় বাষ্প হলো আবার পানির একটি অবস্থা। এই যে পানির একটা অবস্থা যেটা হচ্ছে গ্যাস বলি আমরা, হ্যাঁ, পানি 3 অবস্থায় থাকতে পারে, একটি হলো কঠিন, তরল এবং গ্যাস। সেই ক্ষেত্রে পানির যে গ্যাস অবস্থাটা সেইটা আমরা কি বলছি, জলীয় বাষ্প বলছি। তাহলে বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাবে তখন উক্ত বাতাসটা বা উক্ত বায়ুতে তুমি কি বলবা, বায়ুকে আর্দ্র বায়ু বলবা। ওকে, এখন এখানে আবার কি হবে, যে সেই ক্ষেত্রে বাতাসের শব্দের বেগটা হবে ওই বায়ুর যে ঘনমাত্রা আছে বা ঘনত্ব আছে সেই ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখো বাতাসের শব্দের বেগ সেটা কি হবে, উক্ত বায়ুর ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবং ব্যস্তানুপাতিক সম্পর্কটা কি, যে যদি বায়ুর ঘনত্ব বেড়ে যায় তাহলে বাতাসের শব্দের বেগ কমে যাবে, আর যদি বায়ুর ঘনত্ব কমে যায় তাহলে বাতাসের শব্দের বেগ
বেড়ে যাবে। এখন প্রশ্ন হলো যে যদি বাতাস শুষ্ক অবস্থায় থাকে তাহলে বাতাসের ঘনত্ব কত থাকে, আর যদি বাতাস আর্দ্র অবস্থায় থাকে অর্থাৎ আর্দ্রতা যদি বেশি হয় তাহলে বাতাসের ঘনত্ব কত হবে। ওকে, তাহলে আমরা এই দুইটি বিষয় নিয়ে একটু আলোচনা করি। দেখো, শুষ্ক বাতাস নিয়ে আমরা আলোচনা করি। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হলো যে বাতাস বা বায়ু, এই যে বায়ু, এই বায়ু হলো একটা মিশ্র পদার্থ। ওকে, মিশ্র পদার্থ। কেন মিশ্র পদার্থ বলো তো? কারণ আমরা পদার্থ দেখেছি যে পদার্থগুলোকে ভাঙা যায় না সেগুলোকে তুমি মৌলিক পদার্থ বলেছ, আর যাদেরকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে তুমি যৌগিক পদার্থ বলেছ। কিন্তু মিশ্র পদার্থ বলে একটা পদার্থ আছে, সেই পদার্থটা হলো বায়ু। তার মানে এই বায়ুর ভেতরে একই সাথে মৌলিক পদার্থ এবং একই সাথে যৌগিক পদার্থ মিশে থাকতে পারে। তো বায়ুর ভেতরে, বায়ু তেমনই একটা পদার্থ। এই বায়ুর ভেতরে কি আছে দেখো, বায়ুতে আছে নাইট্রোজেন, আছে অক্সিজেন, আছে কার্বন ডাই অক্সাইড, আছে জলীয় বাষ্প, আছে অনেক সময় সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড। হ্যাঁ, এই অক্সাইডগুলো বা আরও অনেক ধরনের অক্সাইড এই বায়ুতে মিশে আছে। কিন্তু তোমরা ভালোভাবেই জানো যে বায়ুতে এই যে নাইট্রোজেনের পরিমাণ আছে 78%, এইটা জানো। ওকে, তো আমি বলবো যে বায়ুতে যখন এইগুলো একসাথে মিশে থাকে তখন দেখো, এখানে যদি আমি বলি যে এই যে জলীয় বাষ্পের পরিমাণটা নাই বললেই চলে, মনে করো নাই, তাহলে এই বায়ুটুকুর ঘনত্ব কতটুকু হবে? দেখো, এই বায়ুর ঘনত্বটা ডিপেন্ড করছে এই যৌগগুলো বা মৌলগুলোর আণবিক ভরের ওপর। ঠিক আছে, তাহলে তোমরা মনে রাখবা যে বায়ুর ঘনত্ব কার উপর নির্ভর করে? এই যে বায়ুতে বিদ্যমান মৌলিক বা যৌগিক পদার্থগুলো আছে এদের আণবিক ভরের ওপর। আণবিক ভরের ওপর যদি এদের আণবিক ভর বেশি হয় তাহলে বায়ুর ঘনত্ব বেশি হবে, যদি আণবিক ভর কম হয় তাহলে বায়ুর ঘনত্ব কম হবে। এখন যখন শুষ্ক বায়ু, এই বায়ুটার নাম তুমি কি দিলা? শুষ্ক বায়ু। দেখো, এখানে জলীয় বাষ্প নাই, হ্যাঁ, বা থাকলেও খুব নগণ্য পরিমাণে আছে। তাহলে এই শুষ্ক বায়ুর ক্ষেত্রে আণবিক ভরটা তুমি কল্পনা করে দেখো তো, এই যে নাইট্রোজেনের আণবিক ভর বের করো, তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 7, তাহলে 7 দুগুণা এখানে কত আসবে? 14 আসবে। তারপর অক্সিজেনের দেখো 16 দুগুণা কত আসবে? 32 আসবে। এখানে কার্বন ডাই অক্সাইড 44 আসবে, হ্যাঁ, কার্বনের 12 আর এখানে 16 দুগুণা 32। ঠিক আছে, তারপরে এখানে সালফার ডাই অক্সাইড, সালফারের হচ্ছে কত? 16 দুগুণা 32, সালফারের হচ্ছে 32, হ্যাঁ, 32 একে 32 আর এখানে 16 দুগুণা 32, 32 আর 32 এখানে 64 আসবে। ঠিক আছে, তারপরে এখানে যদি ইয়ে করো তাহলে এখানে 32 যোগ 3 তাই না? তাহলে এখানে কত আসবে? 8 2 10, 6 7 আর এখানে 8 আসবে। ওকে, 80 আসবে। এইবার তুমি যদি এদেরকে যোগ করো, এই যে এদের সবাইকে যোগ করছো, তাহলে যোগ করলে এদের যোগফল কত আসবে? 4 4 8, 3 4 12, 12 আর 2 কত আসছে? 12 আর 2 14 আসছে, হাতে থাকলো 1। এখানে দেখো 8 আর 6 14, 14 আর 4 18, 18 আর 3 তোমার 21, 21 আর 1 20 আর হাতের 1 সরি এখানে কি হলো? 8 আর 6 14, 14 আর 4 18, 18 আর 3 21, 21 আর 1 22 আর হাতের 1 23। এইটা দেখো 234 আসলো। ওকে, তার মানে এখানে শুষ্ক বাতাসের যে আণবিক ভর সেটার মোট আণবিক ভর আসলো 234। এইবার খেয়াল করো, যদি তুমি এই বাতাসটাকে আর্দ্র বাতাস বলো, তার মানে এইখানে এইগুলোর পরিমাণ কমে গিয়ে বেশি পরিমাণে জলীয় বাষ্প, ওই জায়গাটুকুতে বেশি পরিমাণে জলীয় বাষ্প রয়েছে, তখন কি হবে? তখন এই বায়ুগুলোর পরিমাণ অনেক কমে যাবে। তখন জলীয় বাষ্প, ধরো এই জায়গাগুলোতে সামান্য পরিমাণে নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন আছে, অধিক পরিমাণে আছে কে? এই যে H2O। এখন H2O এর আণবিক ভর হচ্ছে কত? 18। ঠিক আছে, এখন 18গুলো যুক্ত হলে দেখো এখানে 32 আছে, 44 আছে, 64 আছে, 80 আছে। তার মানে এদের আণবিক ভর বেশি। কিন্তু বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণটা বেড়ে যায় তখন মোট জলীয় বাষ্পের আণবিক ভরগুলো কমে যায়, মানে তুলনামূলক কম হয়, শুষ্ক বাতাসের চাইতে কম হয়। আর তুমি একটু আগেই একটা সম্পর্ক দেখতে পেলে, সেইটা হলো যে ঘনত্বের সাথে এই যে শব্দের বেগ এর সম্পর্ক। এই যে এটা, যে বাতাসের ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে শব্দের বেগ কমে যাবে।
আর যদি ঘনত্ব কমে যায়, তার মানে আর্দ্র বাতাস যেটা, এই আর্দ্র বাতাসে যখন ঘনত্বের মান কমে যাচ্ছে তখন বায়ুতে শব্দের বেগ বেড়ে যাচ্ছে। তো আমরা এইভাবে আমাদের যে বায়ুতে শব্দের বেগের যে তারতম্যের বিষয়টি এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারবো। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এইবার আমরা একটু গ নাম্বারের প্রশ্ন দেখি যে গ নাম্বারে কি বলছে, একটু ডিটেলসে ব্যাখ্যা করছি, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। এবার দেখো গ নাম্বারে কি বলছে। গ নাম্বারে বলছে যে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখন গ নাম্বার প্রশ্ন সমাধান করার আগে তুমি পুনরায় উদ্দীপকটি আবার পড়ে নেবে। প্রথমে গ নাম্বারের প্রশ্ন বলছে কি যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তার মানে তোমাকে কিসের মান বের করতে হবে? এই ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এইটার মান দরকার তোমার। ওকে, এখন এইটার মান বের করার জন্য তোমার কি দরকার? তুমি একটা সূত্র জানো, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এইটা জানো। এখানে তুমি দেখো এইটা জানার পর এবার তুমি উদ্দীপক পড়ো। উদ্দীপকে কি বলছে? এক ব্যক্তি একটি উঁচু দালানের সামনে দাঁড়িয়ে আছে। এই দাঁড়িয়ে 250 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎপন্ন করছে। তার মানে তুমি চিন্তা করো যে এইটা হলো একটা দালান। ওকে, এই দালানের সামনে এক লোক এইখানে দাঁড়িয়ে আছে, এইটা হলো একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, এবং দাঁড়িয়ে এইখান থেকে সে কি করছে? 250 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটা শব্দ উৎপন্ন করছে। তার মানে এখানে এফ এর মান হলো তোমার 250 হার্জ কম্পাঙ্কের মান। ওকে, এখন ওই দিন বায়ুর তাপমাত্রা, তার মানে এখানে যে বাতাস আছে তাই না, এই বাতাসের তাপমাত্রা হলো কত? 35 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমার আমি বলে রাখি যে যখন তাপমাত্রা এখানে থাকবে, হ্যাঁ, এই তাপমাত্রাটা দেওয়া থাকবে, তুমি কি করবা? এই তাপমাত্রাকে কেলভিন এককে প্রকাশ করবা। এখন ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন এককে প্রকাশ করতে গেলে তোমাকে কি করতে হবে? 273-এর সাথে যোগ করতে হবে এই ডিগ্রি সেলসিয়াসকে। ওকে, তার মানে এইটুকু দেখতে পেলা। আবার বলছে যে শব্দ উৎপন্ন হওয়ার স্থান হতে দালানের দূরত্ব, তার মানে এখানে এই যে এই মানুষটি দাঁড়িয়ে আছে, এখানে যে শব্দ উৎপন্ন করলো এইখান থেকে এই দালানের দূরত্ব, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে তোমার 17.5 মিটার। ওকে, এইটা হলো তোমার ডায়াগ্রাম। এখন গ নাম্বার প্রশ্নে বলছে যে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখন খেয়াল করো তো, এই যে ল্যামডা, এইটার মান বের করার জন্য তোমার কি আছে? এফ এর মান দেওয়া আছে। এই যে দেখো এফ এর মান কত? 250 দেওয়া আছে। কিসের মান দেওয়া নেই? এই যে ভি এর মানটা নেই। এখন তুমি কি জানো? তুমি জেনারেলি জানো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হলো কত? 330 ms−1। কিন্তু এই মুহূর্তে যখন এই মানুষটি শব্দ উৎপন্ন করছে, সেই মুহূর্তে বাতাসের তাপমাত্রা আছে কত? 35 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তার মানে এখানে দুইটা তাপমাত্রা আছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি একটা বেগ পেয়েছো। এখানে এক কাজ করবা, সেটা হলো কি যে প্রথম যে তাপমাত্রাটা, যেটা তোমার মুখস্থ মান T1, এই T1 হচ্ছে 0 ডিগ্রি, তার মানে 0 + 273 সমান হচ্ছে কি? 273 কেলভিন। ওকে, আবার এখানে যে দ্বিতীয় যে তাপমাত্রা, মানে পরবর্তীতে যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে শব্দটা উৎপন্ন করছে, এইটাকে তুমি কি করবা? T2 ধরে নিবা। তার মানে এখানে 273 + 35, তাহলে এখানে কত আসবে? 8 আসবে, 308 আসবে, তাই না? এইটা কেলভিন। ওকে, এইখানে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগকে তুমি V1 ধরে নিয়েছো, সেটা হলো 330 ms−1। এইবার তুমি কি করছো? এই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি বায়ুতে শব্দের বেগটা নির্ণয় করবা। V2 তুমি বের করতে চাচ্ছ। কেন? কারণ তুমি যে এখানে এই যে বাতাসের যে তরঙ্গ দৈর্ঘ্য, এখানে যে উৎপন্ন শব্দের যে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে যাচ্ছ, এই তরঙ্গ দৈর্ঘ্যটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন তুমি তরঙ্গ বের করবা, তখন এই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার কি থাকতে হবে? শব্দের বেগ থাকতে হবে। কিন্তু এখানে তুমি মুখস্থ মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি শব্দের বেগ জানো 330, কিন্তু তুমি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ এখনও জানো না। এবং যখন তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ জানা আছে, কিন্তু আরেকটি তাপমাত্রায় শব্দের বেগ তুমি নির্ণয় করতে চাইবে, তখন তোমার একটি সূত্র আছে V1/V2 = T1/T2। এই তো, এখন এই যে সাইডের মানগুলো তুমি এখানে বসিয়ে দাও। এখানে V1 মানে তুমি এই যে 330, আর V2 এর মান তুমি বের করতে চাচ্ছ, T1 এর মান 273, T2 এর মান হলো 308।
তার মানে এখানে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কি আসবে, এইখানে আসবে V2 ইন্টু রুট ওভার অফ 273, আর এখানে 330 ইন্টু রুট ওভার অফ 308, এইটা আসবে। তার মানে V2 এটাকে যদি ওদিকে নিয়ে যেতাম ভাগ আকারে বসে যাবে, তার মানে 330 গুণ এইখানে 308 বাই 273। এর যদি ক্যালকুলেশন করো ক্যালকুলেটরে তাহলে কত আসবে, তাহলে দেখবা যে এখানে 350.516। অতএব তুমি এই দেখো V2 এর মান কিন্তু পেয়ে গেছো। এটা কত তাপমাত্রায়, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় V2 এর মান পেলে কত, এই 350.516 MS ইনভার্স 1। ওকে, এবার তুমি কি করতে পারবা, এই মানটি নিয়ে তুমি এই সমীকরণে বসাইয়ে দিতে পারবা। আর বসিয়ে দিলে তুমি কি পাবা, এই যে ল্যামডার মান পাবা। কারণ তোমাকে কি বলেছে যে ওই তাপমাত্রায় বায়ুতে শব্দের যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল বা উৎপন্ন শব্দের যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্য তুমি বের করো। তাহলে তুমি কি করবা, আবার লিখবা আমরা জানি, কি জানো তোমরা, যে V = F ল্যামডা। এখানে V এর জায়গায় তুমি V2 দিবা, আর ল্যামডা যেহেতু বের করতে চাচ্ছ সো ল্যামডাই থাকবে, আর F এর মান তো দেওয়া আছে। এইখানে কি করবা, মানগুলো একবারই বসিয়ে দিতে পারো, অথবা আচ্ছা আমি মানগুলো বসিয়ে দিই। এখানে কত আছে, 350.516, আর এটা হলো 250 গুণ ল্যামডা। আমি যদি এদের এদিকে নিয়ে আসি তাহলে 250 গুণ ল্যামডা, আর এখানে 350.516। দেখো এখানে ল্যামডা রাখো, 250কে ওদিকে পার করে দাও, তাহলে কত আসবে, 350.516, আর এখানে আসবে 250। ওকে, যদি তুমি ভাগ করো 350.516কে 250 দ্বারা ভাগ করো তাহলে আসবে 1.4। অতএব এই যে উৎপন্ন যে শব্দ, এই শব্দের তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে 1.4 মিটার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তো তোমরা এই অঙ্কগুলোতে দেখো, এই অঙ্কটি কিন্তু কয় স্টেপে, 2 স্টেপের অঙ্ক, তাই না? কিভাবে দেখো, প্রথমে তোমাকে কি করতে হইলো, এই যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগটা বের করতে হলো, এবং একটা তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে, অথবা তুমি জানো সেটা হলো কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত, এটা তোমার জানা মান। হ্যাঁ, এবং আরেকটি তাপমাত্রা দেওয়া আছে, তাহলে এই তাপমাত্রায় শব্দের বেগটা কত সেইটা বের করার জন্য তোমার একটা সূত্র আছে, সেই সূত্রটা হলো V1/V2 = √T1/T2। এখান থেকে তুমি V2 এর মানটা বের করে নিবা, যে V2 এর মানটি হবে এই যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত সেটা। এভাবে আমরা V2 এর মানটা পেয়ে গিয়েছিলাম 350.516। পুনরায় এই মানটিকে নিয়ে আমরা এই সূত্র V = F ল্যামডা, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা ল্যামডার মানটা বের করেছি। ওকে, তাহলে এভাবে আমরা গ নাম্বারের অ্যান্সার করে নেব। এবার আমাদের লাস্ট ঘ নাম্বারের অ্যান্সারটা করার জন্য আমরা একটু দেখি প্রশ্নটি আবার পড়ো, কি বলছে প্রশ্নে। মনে রেখো এখানে আমরা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ পেয়েছি 350.516। এখানে কি বলছে, ওই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কি না, গাণিতিকভাবে সেটা ব্যাখ্যা করো। হ্যাঁ, তো এখানে কিন্তু আমরা একটা ডায়াগ্রাম এঁকেছিলাম যে মানুষটি এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ও কিন্তু শব্দ উৎপন্ন করেছে, কম্পাঙ্ক ছিল 250, এবং উৎপত্তিস্থল এবং এইখানে যে দালানে বাধা পাচ্ছে এইটার মধ্যকার দূরত্ব হলো 17.5 মিটার, এবং ওই অবস্থার বায়ুতে শব্দের মানে বায়ুর তাপমাত্রা ছিল কত, এই যে 35 ডিগ্রি সেলসিয়াস। এখন বলছে যে এই লোকটি শব্দ যে উৎপন্ন করলো, পুনরায় শব্দ কি তার কানে আসবে, তার মানে সে কি প্রতিধ্বনি শুনতে পাবে? এখন প্রতিধ্বনি শোনার জন্য, প্রতিধ্বনি কি, উৎপন্ন শব্দ কোনো মাধ্যমে বাধা পেয়ে যদি আবার উৎপত্তি স্থলে অর্থাৎ শ্রোতার কাছে ফিরে আসে, তাহলে এই ঘটনাটা না হলো শব্দের প্রতিধ্বনি, এই তো। তো প্রতিধ্বনি শোনার জন্য তোমার 2টি তথ্য তোমার মাথায় রাখতে হবে। প্রথম তথ্যটা হলো যে প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম সময় থাকতে হবে 0.1 সেকেন্ড। ওকে, এবং উৎস মানে উৎপত্তিস্থল, শব্দের উৎপত্তিস্থল ও প্রতিফলক মানে যেই জায়গাটাতে শব্দ বাধা পাচ্ছে, হ্যাঁ, প্রতিফলক এর মধ্যবর্তী দূরত্ব
16.5 মিটার হবে, ন্যূনতম হতে হবে। ঠিক আছে, ন্যূনতম সময় হতে হবে 0.1 সেকেন্ড। তাহলে প্রতিধ্বনি শোনার জন্য ধরো আমি এখানে শব্দ উৎপন্ন করলাম, এই শব্দটি আমার এখানে মানে এই বোর্ডে ধাক্কা লেগে পুনরায় আমার কানে আসবে। সেইটা যদি 0.1 সেকেন্ডের আগেই চলে আসে তাহলে আমার কান এই প্রতিধ্বনিটা শুনতে পাবে না, মানে আমার শব্দটি পুনরায় স্পষ্টভাবে শুনতে পাবে না। কিন্তু 0.1 সেকেন্ড অথবা এর চাইতে যদি বেশি সেকেন্ড হয় তাহলে আমার যে শব্দটা আমি একটু বা কিছু সময় পর মনে হবে ওই সাইড থেকে কে একইভাবে কথাটা বলছে, মানে আমি যেন আমার শব্দটি ফিরে আসছে ওই দিক থেকে। ওকে, তাহলে প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম সেকেন্ড হচ্ছে 0.1 সেকেন্ড। এর চাইতে যদি বেশি সময় থাকে তাহলে আরও ভালো হবে, তুমি স্পষ্টভাবে প্রতিধ্বনি শুনতে পাবা। আরেকটা হলো উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব হইতে হবে কত? 16.5 মিটার। এখন তোমরা বলছে কি যে ওই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কি না, এইটা বলছে। ঠিক আছে, তাহলে প্রতিধ্বনি শোনার জন্য এখানে তোমার কি দিয়ে দিয়েছে, ওরা আগে থেকেই দিয়ে রেখেছে যে উৎস এবং প্রতিফলকের মধ্যকার দূরত্ব হচ্ছে 17.5 মিটার। ওকে, এখন তুমি প্রতিধ্বনির ক্ষেত্রে, এই যে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে তুমি কি সূত্র জানো? এই V = 2D/T। মেনলি এই সূত্রটি এসেছিল কিভাবে? এই যে তোমার বেগের যে ছিল, বেগের সংজ্ঞা, অর্থাৎ বেগ সমান হচ্ছে S/T, অর্থাৎ সময়ের সাথে দূরত্বের যে পরিবর্তন সেটাই হলো কি বেগ। ওকে, কিন্তু প্রতিধ্বনি যখন শুনবা তখন শব্দকে একবার কি করতে হবে, উৎস থেকে প্রতিফলকের পৃষ্ঠে যেতে হবে, পুনরায় প্রতিফলক থেকে আবার উৎসের এখানে আসতে হবে। তার মানে শব্দকে এই প্রথম অবস্থা যদি ডি হয় আবার পুনরায় ডি দূরত্ব অতিক্রম করে আসতে হচ্ছে। এই জন্য 1D আর 1D যোগ করলে 2D হয়। তার মানে এদের মধ্যকার দূরত্ব কত অতিক্রম করতে হচ্ছে? 2D দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। এই জন্য বেগের এটা হচ্ছে V = 2D/T। এটা হলো প্রতিধ্বনির ক্ষেত্রে সূত্র হলো V = 2D/T। এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু বেগের মান তোমার দেওয়া আছে, কারণ তুমি যখন প্রতিধ্বনিটা শুনছো তখন বায়ুতে শব্দের বেগ কত ছিল? এই যে বায়ুর তাপমাত্রা ছিল 35°C, এবং এই 35°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত ছিল? এই যে দেখো 350.516, যেটা এর আগের অঙ্কে আমরা সমাধান করেছি। তাহলে এখানে তুমি V এর মানটা বসিয়ে দাও, 350.516 = 2 এখানে D যেটা, এই যে দেখো এদের মধ্যকার দূরত্ব কিন্তু দেওয়াই আছে, এই যে 17.5, আর T, এই T কিন্তু তোমার দেওয়া নাই। তাহলে তুমি মনে রাখবা এই T এর মানটি যদি 0.1 সেকেন্ডের কম হয় তাহলে তুমি শব্দের প্রতিধ্বনি শুনতে পারবা না। কিন্তু যদি 0.1 সেকেন্ড হয় অথবা 0.1 সেকেন্ডের চাইতে বড় হয় তাহলে তুমি প্রতিধ্বনি সহজেই শুনতে পারবা। ওকে, তাহলে তুমি এটাকে ক্যালকুলেশন করে দেখো। ক্যালকুলেশন করে যদি দেখতে পাও যে 0.1 সেকেন্ডের কম এসেছে তাহলে তুমি কি করবা? বুঝে নিবা যে এখানে প্রতিধ্বনি শোনা যাবে না। তাহলে T = 2 × 17.5 আর এখানে 350.516। ওকে, আমরা যদি ক্যালকুলেটরে চাপ দিই তাহলে দেখতে পাবো যে আমাদের মানটি আসবে 0.09985। অতএব T = 0.09985 সেকেন্ড। এইখানে দেখো তোমার প্রতিধ্বনি শোনার জন্য 0.1 সেকেন্ড ন্যূনতম, তাই না? এখানে 0 পয়েন্টের পরে কিন্তু এখানে 1 আছে, আর এখানে পয়েন্টের পরে কি আছে? 0 আছে। তাহলে বলো তো 1 এবং 0-র মধ্যে কে বড়? এই বড়। তাহলে এই 0.1 এর চাইতে এই হচ্ছে ছোট, তার মানে 0.1 এর চাইতে এই হলো ছোট। হ্যাঁ, তাহলে এদের যে ন্যূনতম সময়টা, এই সময়টা কিন্তু 0.1 সেকেন্ডের চাইতে কম, এই জন্য প্রতিধ্বনি শোনা যাবে না। তো আশা করি বুঝতে পারছো, খুব সহজ একটা অঙ্ক, সহজ অধ্যায়, এবং আমি বলবো যে এই অধ্যায় থেকে মানে ভালোই প্রশ্ন আসে তোমাদের SSC এক্সামে, এমনকি তোমাদের যে বার্ষিক পরীক্ষা বলো বা অর্ধবার্ষিক পরীক্ষাগুলো বলো। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো ঠিক আছে, এভাবে বুঝে বুঝে পড়বে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।